দেশ আমার দেশের, আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে। মানুষের সম্পদ শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতায় থাকবো। 자연재해 복구 전선에서 우리 인민군 장병들이 발휘한 너무도 많은 것을 맡아 안고 고생도 많은 우리 장병들입니다. একদিকে রয়েছে বাংলাদেশের ডিক্টেটর শেখ হাসিনা আর অন্যদিকে রয়েছে নর্থ কোরিয়ার ডিক্টেটর কিম জং উন। শেখ হাসিনা বাংলাদেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ঠিক একইভাবে কিম জং উন তার দেশ পরিচালনা করছে। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন কিম জং উন এবং শেখ হাসিনার মধ্যে একটি তুলনা করতে, কারণ এরা একই মুদ্রার এপিটোপিট। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কিম জং উন এবং শেখ হাসিনার মধ্যে তুমুল কম্প্যারিজন। গণহত্যা এবং কুকর্মের দিক থেকে কে সেরা, কিম জং উন নাকি শেখ হাসিনা? কিম জং উন এবং শেখ হাসিনার মধ্যে এই তুমুল কম্প্যারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আমরা জানবো কিম জং উন সম্পর্কে, তারপরে জানবো শেখ হাসিনা সম্পর্কে। তো যাই হোক, কিম জং উন জন্মগ্রহণ করেছিল 8 জানুয়ারি 1984 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 40 বছর। তার সম্পূর্ণ নাম হচ্ছে কিম জং উন। এছাড়া মানুষ তাকে ইয়াং জেনারেল বলে ডাকে। তার পেশা হচ্ছে তিনি একজন পলিটিশিয়ান। কিম জং উন পড়াশোনা করেছে সুইজারল্যান্ড থেকে। সে তার কলেজের পড়াশোনা করেছে কিমসাং ইউনিভার্সিটি নর্থ কোরিয়া থেকে। কিম জং উনের বাবা একজন মিলিটারি লিডার ছিল, যার মৃত্যুর পর 17 ডিসেম্বর 2011 সালে তাকে ওয়ার্কার পার্টি লিডার করা হয়। অন্যান্য দেশের মতো নর্থ কোরিয়াতেও 5 বছর পর পর ইলেকশন হয়। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, কিম জং উনের আরেকজন ভাই ছিল। কিম জং উন তার আরেকজন ভাইকে এই কারণে মেরে ফেলেছিল যাতে সে পরবর্তীতে নর্থ কোরিয়ার রাজা না হতে পারে। কিম জং উনকে পৃথিবীর সবথেকে জঘন্য প্রেসিডেন্ট বললে ভুল হবে না। কিম জং উন এতটাই পাষাণ যে সে তার নিজের চাচাকে ক্ষুধার্ত কুত্তার সামনে ছেড়ে দিয়েছে এবং সেই কুকুরগুলো তার চাচাকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। নর্থ কোরিয়ার মানুষজন ইচ্ছেমতো টিভি দেখতে পারে না, তারা শুধুমাত্র সেটাই দেখতে পায় যেটা কিম জং উন দেখাতে চায়। যেমনটা ঘটে আসছিল বাংলাদেশে, শেখ হাসিনা যেটাই দেখাতো সেটাই বাংলাদেশের মানুষকে দেখতে হতো। যদি কেউ কিম জং উনের বিরুদ্ধে কথা বলে তাহলে তার একটাই শাস্তি এবং সেটি হচ্ছে মৃত্যুদণ্ড। নর্থ কোরিয়াতে চুল কাটাতেও নিয়ম রয়েছে। এই দেশটিতে কেবলমাত্র 28 রকমের হেয়ার স্টাইল রয়েছে। এর মধ্যে 10টা স্টাইল ছেলেদের জন্য আর বাকি 18টি স্টাইল মেয়েদের জন্য। যারা চুল কাটতে চায় তাদেরকে এই স্টাইলের মধ্যে চুল কাটতে হবে। তাছাড়া নর্থ কোরিয়ার কোনো মানুষ অন্য দেশে ভ্রমণ করতে পারে না। তাছাড়া দেশটিতে ইন্টারনেট ব্যবহারে নিষিদ্ধ রয়েছে। আপনি কোন ধরনের ওয়েবসাইট ভিজিট করবেন, কোন ধরনের মুভি দেখবেন, এমনকি কার সাথে কথা বলেন, এই সব কিছু নর্থ কোরিয়াতে কন্ট্রোল করা হয়। চলুন কিম জং উনের পরিবার দেখে আসি। তার বাবার নাম হচ্ছে কিম জং ইল, তার মায়ের নাম হচ্ছে কো ইয়ং হই, তার ভাইয়ের নাম হচ্ছে কিম জং জোল। এছাড়া কিম জং উনের বোনের নাম হচ্ছে কিম ইয়ং ইয়ং, তার ওয়াইফের নাম হচ্ছে রি সুল জু এবং তার মেয়ের নাম হচ্ছে কিম জুই। কিম জং উনের সাথে প্রায়শই তার মেয়েকে দেখা যায়। কিম জং উন যেখানেই যান তার মেয়েকে সাথে নিয়ে যান। কিম জং উনের রেসিডেন্টের বিষয়টি হচ্ছে সে তার পরিবারের সাথে নর্থ কোরিয়াতে একটি রাজকীয় বাড়িতে বসবাস করে এবং এই প্রাসাদের মধ্যে ওই সকল সুবিধা আছে যা একটা সাধারণ মানুষ চিন্তা করতে পারে না। কিম জং উনের ব্যবহৃত গাড়িগুলো হচ্ছে লেক্সাস এলেক্স, তার দ্বিতীয় গাড়িটি হচ্ছে রোলস রয়েলস ফ্যান্টম, তার 3 নম্বর গাড়িটি হচ্ছে লিকোলিন লিমোজিন, তার 4 নম্বর গাড়িটি হচ্ছে কাস্টমাইজ মার্সিডিজ G63, তার 5 নম্বর গাড়িটি হচ্ছে আর্মোড পার্সোনাল। এছাড়া তার 6 নম্বর গাড়িটি হচ্ছে মার্সিডিজ S600 গার্ড, যেটি ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যবহার করে থাকে। কিম জং উনের কাছে একটি ব্যক্তিগত বিমান রয়েছে এবং বিমানটির মূল্য 150 কোটি টাকা। এছাড়া তার কাছে একটি প্রাইভেট ইয়াটস রয়েছে যার মূল্য প্রায় 50 কোটি টাকা এবং এটির ভেতরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। যদি তার সম্পদের কথা হয় তাহলে বিভিন্ন রিপোর্ট বলছে বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ $5 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 55,000 কোটি টাকা। তো কিম জং উন সম্পর্কে আপনারা মোটামুটি জানলেন। এবার আমরা বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা সম্পর্কে জেনে আসি। তো যেমনটা জানেন, শেখ হাসিনা জন্মগ্রহণ করেছিল 1947 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 76 বছর এবং তার জন্মস্থান হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। শেখ মুজিবুর রহমান এবং ফজিলাতুন্নেসার বড় সন্তান হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়াও তার আরো 4 জন ভাই বোন রয়েছে। তার বোনের নাম হচ্ছে শেখ রেহানা এবং বাকি 3 ভাইয়ের নাম হচ্ছে শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল। তো যাই হোক, শেখ হাসিনার বয়স যখন 7 বছর তখন 1954 সালে শেখ হাসিনা পরিবারের সাথে ঢাকায় প্রথম মোগলটুলির রজনী বোস লেনে বসবাস করতে শুরু করে। পরবর্তীতে মিন্টু রোডের সরকারি বাসভবনে বসবাস করা শুরু করেন। এরপর 1956 সালে শেখ হাসিনা টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা শুরু করে। এরপর 1961 সালের 1 অক্টোবর শেখ হাসিনা পরিবার সহ ধানমন্ডি 32-এ চলে যান। 1962 সালে শেখ হাসিনা যখন স্কুলে পড়ে তখন স্কুলের ছাত্রী হয়েও আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। এছাড়া আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তার নেতৃত্বে মিছিল বের করে আন্দোলন করেছিল শেখ হাসিনা। পরবর্তীতে 1965 সালে আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শেখ হাসিনা SSC পাশ করে। 1966 সালে ছাত্র
ছাত্র জীবন থেকে রাজনীতি করা শেখ হাসিনা ইডেন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1967 সালে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় 17 নভেম্বর পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে শেখ হাসিনার বিয়ে হয়। এরপর 1973 সালে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করে। এরপর রোকেয়া হলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় শেখ হাসিনা। এরপর 15 আগস্ট 1975 সালে বঙ্গবন্ধুকে তার সপরিবারে হত্যা করা হয়। তখন শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশে না থাকার কারণে প্রাণে বেঁচে যায়। এরপর 1981 সালে তাকে আওয়ামী লীগের সভাপতি করা হয়। আর 1981 সালে বাইরের দেশ থেকে বাংলাদেশে আসে শেখ হাসিনা। আর এরপর থেকে বাংলাদেশের মানুষকে চুষে খেতে থাকে শেখ হাসিনা। এবার আমরা দেখে আসি শেখ হাসিনার অপকর্মগুলো। শেখ হাসিনা তার জীবন দশায় কি কি অপকর্ম করেছে দেখে আসি। 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে যে কোনো মূল্যে দলটি টিকে থাকতে চেয়েছে। নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ হেরে যেতে পারে, এই ভয় থেকে শেষ 3টে নির্বাচন আওয়ামী লীগ এতটাই একতরফা আর এতটাই জালিয়াতি করেছে যে দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এমনকি উপজেলা এবং জেলা পর্যায়ের ভোটেও মানুষ ইচ্ছে মতো ভোট দিতে পারেনি। এই যে ভোট না দিতে পারার আক্ষেপ মানুষের মধ্যে ক্ষোভ জন্ম দিয়েছে। মানুষের চোখের সামনে শেখ হাসিনা হয়ে উঠেছে একজন স্বৈরশাসক। 2010 সালের 13 নভেম্বর বিএনপি নেত্রী খালেদা জিয়াকে তার আবাসস্থল ঢাকা সেনানিবাসের বাড়ির গেট থেকে 2 হাত ধরে টেনে হিচড়ে বের করে তার দীর্ঘ 28 বছরের সংসারের সকল মালামাল ভেঙে চুরে শেষ করে দেওয়া হয় এবং তার বাড়ি থেকে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়। এরপর 2018 সালে দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করা হয় খালেদা জিয়াকে। শুধু খালেদা জিয়াই নয়, সরকার বিরোধী দলকে দমন করতে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের বেশিরভাগ নেতাকে হাজার হাজার মামলার জালে বন্দী করে রাখে। কারো নামে দেওয়া হয় 450টি মামলা, আবার কারো নামে দেওয়া হয় 300টি মামলা। মিডিয়া রিপোর্টসে বলা হয়েছে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে 1,38,071টি মামলা রয়েছে। এই সকল মামলার আসামির সংখ্যা 40 লক্ষেরও বেশি। 6 ফিট লম্বা, 3 ফিট চওড়া ছোট্ট একটি ঘরের নাম হচ্ছে আয়নাঘর। আয়নাঘর সম্পর্কে তো আপনারা অনেকেই শুনেছেন। এই ঘরে কোনো আলো বাতাস প্রবেশ করতে পারে না। এটি শেখ হাসিনার অপকর্মের মধ্যে অন্যতম বড় একটি অপকর্ম। এই আয়নাঘরে সবসময় অন্ধকার থাকে, এখানে মানুষ দিন এবং রাত বুঝতে পারে না। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা DGFI এই আয়নাঘর পরিচালনা করত। গত 15 বছরে শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত যখন যাকে হুমকি মনে করেছে তখনই তাকে গ্রেফতার করা হয়েছে এবং চোখ মুখ বেঁধে এখানে নিয়ে আসা হয়েছে। যাদেরকে বেশি হুমকি মনে করা হতো তাদেরকে আয়নাঘরে বন্দি করে টর্চার করা হতো এবং শেষ পর্যন্ত তাদের হত্যা করে ফেলা হতো। 5 আগস্ট সরকার পতনের পর থেকে আয়নাঘর থেকে একে একে কয়েকজন ব্যক্তি মুক্তি পেতে থাকে, যাদেরকে 8 থেকে 10 বছর ধরে কোনো অভিযোগ ছাড়াই বন্দি করে রাখা হয়েছে এবং নির্মম অত্যাচার করা হয়েছে। এমনও অভিযোগ রয়েছে শুধুমাত্র এই আয়নাঘরে 2900 জনকে হত্যা করা হয়েছে এবং তাদের লাশকে গুম করে রাখা হয়েছে। একটির ওপর আরেকটি লাশ পালা দিয়ে রাখা হয়েছে। এর পাশাপাশি 677 জনকে গুম করা হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই এখনও নিখোঁজ। এই আয়নাঘর সম্পর্কে আমরা একটি ডিটেলসে ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। কাউমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামকে আপনারা সকলে চিনেন। 2013 সালের 5 মে 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা অবরোধের কর্মসূচি দিয়ে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে এই ইসলামী সংগঠনটি। শেখ হাসিনার সব থেকে বড় অপকর্মের মধ্যে এটি অন্যতম। পুরো দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী এই মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয়। আর এই পরিস্থিতি শেখ হাসিনা সামাল দিতে না পেরে 5 মে শাপলা চত্বরে গভীর রাতে পুলিশ আর র্যাব মিলে নির্মমভাবে গুলি চালায়। হেফাজতে ইসলামের অনেক কর্মীকে নির্মমভাবে তারা হত্যা করে। সেই ঘটনার কথা হয়তো আপনাদের মনে আছে, এটি ভুলে যাবার কথা নয়। চারিদিকে শুধুমাত্র লাশ পড়েছিল, এমনকি শেখ হাসিনা তাদের লাশকেও গুম করে ফেলে। এই একটি হামলায় শেখ হাসিনা 2500 জন হেফাজতে ইসলামের নেতাকর্মীকে মেরেছিল। 2500 জন মানে বুঝতে পারছেন, এটি একটি গণহত্যা। শেখ হাসিনা হচ্ছে একটি গণখুনি। তার হাতে কত মানুষের রক্ত লেগে আছে সেটা বলাই মুশকিল। শেখ হাসিনার হামলায় সেদিন যারা মারা গিয়েছিল তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষই নয়, বিরোধী গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেখ হাসিনা কিংবা শেখ মুজিব বিরোধী পোস্ট করলে অনেক বড় শাস্তি দিত শেখ হাসিনা। মানে কোনো মিডিয়াতে শেখ হাসিনা এবং শেখ মুজিবের নামে খারাপ কিছু বলা যাবে না। কেউ যাতে শেখ হাসিনার সমালোচনা না করতে পারে তার জন্য তৈরি করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন। সাইবার সিকিউরিটি আইনের মতো এই আইনটি তৈরি করেছিল শেখ হাসিনা। করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিভাগের অরাজকতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন মুস্তাক আহমেদ নামের এক লেখক। এতে শেখ হাসিনা খেপে যায় এবং তাকে অন্যায়ভাবে গুম করে ফেলে। তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। কারাগারে বন্দী থাকা অবস্থায় 2021
সালের 25শে ফেব্রুয়ারি এই লেখক ইন্তেকাল করেন। তার অপরাধ ছিল তিনি সরকারের সমালোচনা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। এভাবে বিতর্কিত আইন তৈরি করে শেখ হাসিনা তার সরকারের সমালোচনা বন্ধ করতে চেয়েছে। যেই বা যারা বলতে চেয়েছে তার মুখ চেপে ধরা হয়েছে। মানুষকে বোঝানো হয়েছে শেখ হাসিনা সম্পর্কে সমালোচনা করলেই জীবন দিতে হবে। বিভিন্ন সময় আন্দোলন দমন করতে শেখ হাসিনা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে এবং ক্ষতি করেছে দেশের 10,000 20,000 কোটি টাকা। শেখ হাসিনার অন্যতম দুর্নীতি হচ্ছে পুলিশ বাহিনী। আসলে এটা পুলিশ বাহিনী না, এটি হচ্ছে হাড্ডি খাওয়া বাহিনী। গত 15 বছরে কনস্টেবল, এসআই এবং পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে 1,19,000 জনকে, যা মোট পুলিশ সদস্যের প্রায় অর্ধেক। জোর করে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনার হাতিয়ার ছিল পুলিশ এবং ছাত্রলীগ। এগুলো ছিল শেখ হাসিনার গুন্ডা বাহিনী। এই পুলিশেরা শেখ হাসিনার কথায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং হাজার হাজার মানুষকে গুম করেছে। সম্প্রতি কোটা আন্দোলনে পুলিশ কি ব্যবহার করেছে আপনারা দেখেছেন। একটা জন্তু জানোয়ারও আরেকটি জন্তু জানোয়ারের সাথে এরকম আচরণ করে না। গুলি মেরে আবার পুলিশেরা বলাবলি করছে, স্যার একটা গুলি মারি একজনই মরে, কিন্তু বাকিগুলো তো তার জায়গা থেকে নড়ে না স্যার। আওয়ামী লীগের ছাত্রলীগ আর পুলিশ বাহিনী মিলে পুরো দেশকে একটি মাফিয়া স্টেটে পরিণত করেছিল। শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য থানার ওসি থেকে শুরু করে কমিশনার, র্যাব কিংবা গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রের সকল ক্ষেত্রে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছিল যারা কোনো না কোনোভাবে শেখ হাসিনার অনুগত এবং শেখ হাসিনারই পা চাটবে। শেখ হাসিনা বাংলাদেশের ব্যাংকিং খাতকে পুরো খেয়ে ছেড়ে দিয়েছে। মানে কত টাকা হলে শেখ হাসিনার মন ভরবে সেটা আমি বুঝতে পারছি না। হাজার হাজার কোটি কোটি লক্ষ কোটি টাকা শেখ হাসিনা মেরেছে, তারপরও তার মন ভরেনি। শেখ হাসিনার আমলে এত দুর্নীতি হয়েছে যা আগে কখনোই মানুষ দেখেনি। আপনি একবার চিন্তা ভাবনা করুন, আওয়ামী লীগের একজন ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি থেকে 41 কোটি টাকা নগদ পাওয়া যায়। ওয়ার্ড কাউন্সিলর তার বাথরুমের দেওয়ালে 41 কোটি টাকা লুকিয়ে রেখেছিল। যদি ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতেই থাকে 41 কোটি টাকা, তাহলে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের কথা তো বাদই দিলাম, এমনকি ওয়ার্ড কাউন্সিলরের পিওনও কোটি কোটি টাকার মালিক। সাবেক আইজিবি বেনজির আহমেদের মতো আরো অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে যারা হাজার হাজার কোটি টাকার সম্পদ বাইরের দেশে পাচার করেছে এবং পৃথিবীর কোনো একটি আইল্যান্ডে পায়ের ওপর পা তুলে বসে টিভিতে বাংলাদেশের খবর দেখছে আর হাসছে, কারণ তাদের তো আর কোনো যায় আসে না। তারা যা কামানোর কামে নিয়েছে। যত কষ্ট হবে বাংলাদেশের সাধারণ মানুষের। সরকারি অফিসে ঘুষ দেওয়া যেন একটি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছিল। এমনকি শেখ হাসিনার পিওনের 400 কোটি টাকার দুর্নীতির কথা শেখ হাসিনা নিজের মুখেই বলে। আসলে তার কোনো লজ্জাই নেই, তার পিওন সম্পর্কে এইসব কথা বলছে। সত্যি বলতে পৃথিবীতে সেই সব থেকে সুখী মানুষ যার লজ্জা শরম নেই। বেনজির আহমেদের মতো এইসব রাঘব বোয়ালদের অন্যায় প্রমাণিত হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি, শুধুমাত্র মুখে মুখেই নিউজ করা হয়েছে। অভিযোগ উঠেছে ভারতের প্রবল সমর্থনের কারণে বাংলাদেশে একটি একদলীয় সরকার কাঠামো গড়ে উঠেছে। ভারত যাতে বাংলাদেশের রাজনীতিতে কোনো রকম হস্তক্ষেপ না করে সেজন্য গত কয়েক বছরে ভারতের সাথে বাংলাদেশের যে সকল চুক্তি হয়েছে প্রত্যেকটি চুক্তিতে বাংলাদেশের তুলনায় ভারতকে বেশি সুবিধা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা তিস্তা প্রকল্পের কোনো সমাধান করা হয়নি। এছাড়া গত 10 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর হাতে নিহত হয়েছে মোট 294 জন বাংলাদেশি। এটা তো অফিসিয়াল রিপোর্টস বলছে, আনঅফিসিয়ালি হাজার হাজার বাংলাদেশি সীমান্তে মারা গেছে। বিএসএফ এর যখন ইচ্ছা হয় তখনই একজন বাংলাদেশিকে গুলি করে দেয়। আরেকটি হাড্ডি খাওয়া বাহিনী হচ্ছে এই বিএসএফ। এইসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শেখ হাসিনা। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন শেখ হাসিনা কতটা জালিম ছিল। এখন আপনারাই ভোট দেন, দুর্নীতি এবং কুকর্মের দিক থেকে শেখ হাসিনা সেরা নাকি কিম জং উন সেরা? আমার তো মনে হয় কিম জং উনকেও হার মানাবে শেখ হাসিনা। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।